আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা বিজ্ঞান বইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায়টা সম্পর্কে জানব। তোমাদের যাদের কাছে অধ্যায়টা কঠিন মনে হয় তারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখো। আশা করছি অনেকটাই ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে চলো এবার শুরু করা যাক। এই অধ্যায়ের শুরুতে আমরা জেনে নেই অধ্যায়ে আসলে কি কি বিষয় আমরা দেখব। এখানে আমরা অধ্যায়টা পড়ার পর জানতে পারবো জিনতত্ত্ব কি জিনিস, জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার মধ্যে সম্পর্ক জানতে পারবো, মেন্ডেল তার গবেষণা এবং বংশগতিবিদ্যার বৈজ্ঞানিক পাঠ জানতে পারবো, জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি জিনিস তা জানতে পারবো, বংশগতিবিদ্যার নীতি ব্যবহার করে জীবের বৈশিষ্ট্য নির্বাচন, সংকরায়ন, জেনেটিক সিলেকশন ইত্যাদি বিষয় আমরা জানতে পারবো। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে জিনতত্ত্ব শুরুতে জেনে নেই জিনতত্ত্বটা কি জিনিস। জীববিজ্ঞানের যে শাখায় একটা জিনের গঠন, নিয়ন্ত্রণ, প্রকাশ, কার্যপদ্ধতি ও তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে মূলত বলা হয় জিনতত্ত্ব। এবং আমরা সকলে জানি যে প্রজননের মাধ্যমে একটার পর একটা প্রজন্ম চলে আসে। তাহলে প্রজননের মাধ্যমেই মাতা পিতার বৈশিষ্ট্যগুলো আমাদের পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয় এবং জীব তার অস্তিত্ব ধরে রাখে। এভাবেই একটা প্রজন্ম থেকে যখন আরেকটা প্রজন্মে মাতা পিতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো স্থানান্তর হয়, সেটাকে আমরা কি বলি, বংশগতি। এবং এই যে ডিএনএ, আমরা ডিএনএ সম্পর্কে জানি, ক্রোমোজোমের ডিএনএতেই মূলত জীবের জিনগুলো সাজানো অবস্থায় থাকে এবং এই জিনটা কি, জিন দ্বারাই প্রজাতি সকল ধরনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। তা বৈশিষ্ট্য প্রকাশের এককটাই হচ্ছে জিন এবং জিনকে আরেকটা নামে ডাকা হয়, জিনটা হচ্ছে বংশগতির মৌলিক একক। এবং এই যে বংশগতি যিনি আবিষ্কার করেছেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে গ্রেগর ইউহান মেন্ডেল। একে আমরা বলি হচ্ছে বংশগতিবিদ্যার জনক। আচ্ছা, নেক্সট স্লাইডে চলো। এখন আমরা জানবো মেন্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন। তিনি কি কি নিয়ে গবেষণা করেছেন এবং কি কি বৈশিষ্ট্য তিনি নির্বাচন করেছিলেন। রিডিং ফর এন এইটুক পার্ট। জোহান গ্রেগর মেন্ডেল ব্যক্তি জীবনে একজন ধর্মযাজক হলেও তিনি প্রকৃতপক্ষে একজন ছিলেন খাঁটি বিজ্ঞানী, অর্থাৎ ধর্মযাজক বলতে খ্রিস্টান ধর্মাবলম্বী একজন তিনি ছিলেন এবং তিনি পাশাপাশি বিজ্ঞানীও ছিলেন। বংশগতিবিদ্যা পরীক্ষার জন্য তিনি তার মঠের বাগানে, অর্থাৎ এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তোমরা এটাকে চার্চ বা গির্জা বলতে পারো, সেই গির্জার বাগানে নিয়ন্ত্রিত পরাগায়নের মাধ্যমে সংকরায়ন করার জন্য মটরশুঁটি উদ্ভিদকে নির্বাচন করেন। এখানে কেন নিয়ন্ত্রিত পরাগায়ন তিনি ইউজ করেছিলেন? কারণ যদি আমরা খোলা অবস্থাতে পরাগায়ন ঘটানোর চেষ্টা করি সেক্ষেত্রে সেটা ঠিকভাবে নাও ঘটতে পারে। জানি আমরা অনেক সময় গাছের পরাগায়ন বাতাসের মাধ্যমে হয়, পশু পাখির মাধ্যমেও হয়, কিন্তু সেটা অনেকাংশেই না হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য তিনি পরীক্ষা করার জন্য নির্দিষ্ট পরাগায়নের মাধ্যমে সংকরায়ন ঘটান। নিয়ন্ত্রিত পরাগায়নের মাধ্যমে। এখন আসি, তিনি 1856 সাল থেকে তার গবেষণা শুরু করেন এবং তিনি যে গবেষণা করেছিলেন এই গবেষণার জন্য মেইনলি তিনি এই মটরশুঁটি যে উদ্ভিদ আছে এটাকে তিনি নমুনা হিসাবে বেছে নিয়েছিলেন। এবং এই মটরশুঁটি গাছকে বেছে নেওয়ার পিছনে তার অনেকগুলো কারণ রয়েছে। কারণগুলো আমরা একে একে পড়ি। দেখো, মটরশুঁটি গাছটা কি ছিল, একবর্ষজীবী, যার কারণে খুব কম সময়ের মাঝে সংকরায়নের পরীক্ষার ফলাফলটা পাওয়া যায়। এবং মটরশুঁটি গাছটা ছিল কি, উভলিঙ্গ উদ্ভিদ এবং এটাতে স্বপরাগায়নের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করানো যায়। এবং মটরশুঁটি গাছের ফুলগুলো কেমন ছিল, ফুলগুলোও ছিল আকারে অনেক বড়। তাহলে বড় হওয়ার কারণে তিনি অতি সহজে এটাতে সংকরণ ঘটাতে পেরেছিলেন। এবং পুং ও স্ত্রী স্তবকে ঘিরে দলমণ্ডল এমনভাবে সাজানো থাকে যে পরনিষেকের কোনো সম্ভাবনাই থাকে না। ফলে বিভিন্ন জাতের মটরশুঁটি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খাঁটি বা বিশুদ্ধ অবস্থায় থাকে। মটরশুঁটি গাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। তাই অপত্য বংশের কয়েকটি বৈশিষ্ট্য স্পষ্ট প্রকাশ পরীক্ষা দিতে সহায়ক হয়। সংকরায়নে সৃষ্ট বংশধরগুলো, অর্থাৎ একটা সংকরায়নের ফলে যে নতুন প্রজন্ম আসে সেই প্রজন্মগুলো অনেক উর্বর প্রকৃতির হয়, যার কারণে সেগুলো নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে।
আচ্ছা, এবার পরের স্লাইডে যাওয়া যাক। সেম ভাবে মেন্ডেল বিভিন্ন উৎস থেকে 34 ধরনের মটরশুঁটি উদ্ভিদের বীজ সংগ্রহ করে তার আশ্রমের বাগানে, অর্থাৎ তার গির্জা বলো বা চার্চের বাগানে প্রায় 1 বছর প্রত্যেক ধরনের বীজের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিশুদ্ধতা পরীক্ষা করে নেন। বিশুদ্ধতা পরীক্ষা বলতে বোঝায়, অর্থাৎ যদি একটা লম্বা উদ্ভিদ নির্বাচন করেন, সেক্ষেত্রে সেই উদ্ভিদে শুধু লম্বা উদ্ভিদের জিনই থাকবে, সেখানে কোনো জিন লুকায়িত থাকবে না। অর্থাৎ একটা খাটো উদ্ভিদের জিন, একটা লম্বা উদ্ভিদের জিন মানে কোনো মিক্স থাকবে না। তো একদম বিশুদ্ধভাবে তিনি বেছে নিয়েছিলেন। পরীক্ষা শেষে তিনি কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান, ফুলের রং, ফলের বর্ণ, ফলের আকৃতি, বীজের বর্ণ এবং বীজের আকৃতি, এই টোটাল 7টা বৈশিষ্ট্যকে এই 7টা বৈশিষ্ট্যের জন্য প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য তিনি 2টা করে গাছ নির্বাচন করেছিলেন। অর্থাৎ 7টা বৈশিষ্ট্যের জন্য তিনি টোটাল 14টি উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন। এখন দেখি কাণ্ডের দৈর্ঘ্য বৈশিষ্ট্যের জন্য তিনি নিয়েছিলেন কি কি? লম্বা ও খাটো, এই 2টা বিপরীত লক্ষণ বিশিষ্ট উদ্ভিদ। ফুলের বর্ণ পরীক্ষা করার জন্য তিনি নিয়েছিলেন সাদা এবং বেগুনি, এই 2টা লক্ষণ বিশিষ্ট উদ্ভিদ। এবং বীজের আকৃতির জন্য নিয়েছিলেন তিনি, অর্থাৎ গোলাকার বীজও নিয়েছিলেন, কুঞ্চিত বীজও নিয়েছিলেন। আমরা এগুলো চিত্রের মধ্যে দেখে নিই। দেখো বীজের গঠন দেওয়া আছে গোলাকার সংকুচিত, বীজের রং হলুদ, সবুজ, আবার ফুলের রং দিয়েছিলেন বেগুনি, সাদা। মটরশুঁটির গঠন দেখো এখানে স্ফীত এবং সংকুচিত। আবার মটরশুঁটির রঙও নিয়েছিলেন হলুদ রঙের এবং সবুজ রঙের। এবং ফুলের অবস্থান অনুযায়ী, অর্থাৎ একটা অক্ষীয় অবস্থান, একটা প্রান্তীয় অবস্থান। অক্ষীয় প্রান্তীয় এসব সম্পর্কে পরের শ্রেণীতে তোমরা জানতে পারবে, এখন শুধু এটুকু জেনে রাখো। আচ্ছা, কাণ্ডের উচ্চতা, অর্থাৎ তিনি এই 7টা বৈশিষ্ট্য খাঁটি উদ্ভিদ নির্বাচন করেন তার পরীক্ষার জন্য। চলো নেক্সট স্লাইডে যাই। শুরুতে মেন্ডেল খাটো এবং লম্বা এই 2টা বিপরীত লক্ষণযুক্ত 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে তার পরীক্ষা শুরু করেছিলেন। মানে প্রথম যে পরীক্ষাটা তিনি করেন, এইটা মেইনলি তোমাদের ইন্ডিকেট করছে মেন্ডেলের প্রথম লকে। শুরুতে বলতে এখানে প্রথম যে তিনি গবেষণাটা করেছিলেন সেটাকে বোঝাচ্ছে। এটার ডিটেলসটা আমি একটু পড়ে নিই। তো শুরুতে যে লম্বা এবং খাটো বিপরীত লক্ষণযুক্ত তিনি মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, এইটাতে শুধু একটাই বৈশিষ্ট্য কিন্তু ছিল, অর্থাৎ খাটো বা লম্বা, এটাকে আমরা কি বলতেছি? দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হওয়ার কারণে এই পরীক্ষাটাকে আমরা কি বলছি? মনোহাইব্রিড ক্রস। অর্থাৎ মনো মানে একটি। পরীক্ষা শুরু করার আগে পরীক্ষাটা শুরু করার আগে তিনি মটরশুঁটি গাছের বিশুদ্ধতা নিশ্চিত করে নেন। আমি একটু আগে জেনেছি বিশুদ্ধতা কি জিনিস এবং কেন করেছিলেন। এরপর শুদ্ধ লক্ষণযুক্ত একটি লম্বা উদ্ভিদের সঙ্গে শুদ্ধ লক্ষণযুক্ত একটি খাটো উদ্ভিদে কৃত্রিম পরাগ সংযোগ ঘটান, অর্থাৎ তিনি একটি নিয়ন্ত্রিত পরাগায়নের মাধ্যমে পরাগ সংযোগ ঘটান এবং লম্বা উদ্ভিদে পরাগরেণু নিয়ে খাটো উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থাপন করেন। লম্বা ও খাটো উদ্ভিদের মাঝে সংকরায়নের পরেও সবকটি উৎপন্ন বীজ থেকে শুধু লম্বা উদ্ভিদ পাওয়া গিয়েছিল, অর্থাৎ প্রথম যে প্রজন্ম উদ্ভিদগুলো এসেছিল তারা সবগুলো ছিল লম্বা। প্রথম সংকরায়নের ফলে পাওয়া উদ্ভিদগুলোকে মেন্ডেলের প্রথম প্রজন্ম বা F1 বংশধর বলা হয়। এবার তিনি F1 প্রজন্মে, অর্থাৎ প্রথমে যে সংকরায়ন ঘটানোর পরে যে উদ্ভিদগুলো পেয়েছিলেন তাদের নিজেদের মধ্যে আবার সংকরায়ন ঘটান এবং দ্বিতীয়বার সংকরায়নের ফলে সৃষ্ট দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ F2 প্রজন্মতে 3:1 অনুপাতে লম্বা এবং খাটো উদ্ভিদ এসেছিল। অর্থাৎ তিনটা তিনি লম্বা উদ্ভিদ পেয়েছিলেন এবং একটা তিনি খাটো উদ্ভিদ পেয়েছিলেন। এবং এই বংশধরের দৃশ্যমান 2টা লম্বা উদ্ভিদের মাঝে কোনোভাবে খাটো উদ্ভিদের জিন বা বৈশিষ্ট্য লুকায়িত ছিল। প্রথম প্রজন্মে যেটা পেয়েছিল তাদের মধ্যে তারা উভয়ই লম্বা হইলেও তাদের মাঝে খাটো উদ্ভিদের জিনটা লুকায়িত অবস্থায় ছিল, যা দ্বিতীয় সংকরণের সময় অর্থাৎ দ্বিতীয় প্রজন্মে প্রকাশ পেয়েছে। এখন দেখি নেক্সট স্লাইডে। আচ্ছা, নেক্সট তিনি তোমাদের বইয়ের লাইন পরবর্তীকালে মেন্ডেলের 2টি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত, এখানে পরবর্তীকালে বলতে ইন্ডিকেট করছে মেন্ডেলের সেকেন্ড লকে, অর্থাৎ এই সেকেন্ড লকের প্রমাণের জন্য তিনি 2টা সেপারেট বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেন। এর আগে সূত্রে আমরা দেখলাম যে একটাই বৈশিষ্ট্য অর্থাৎ দৈর্ঘ্য মানে খাটো বা লম্বা, এখানে দেখো 2টা ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা শুরু করেন। এটাতে কি কি বৈশিষ্ট্য নিয়েছিলেন তিনি? বীজের বর্ণ,
এবং সেটা হচ্ছে হলুদ কিংবা সবুজ। আবার বীজের আকার অর্থাৎ লক্ষণ গোলাকার কিংবা কুঞ্চিত। এই দুইটা ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষার কারণে একে ডাইহাইব্রিড ক্রস বলা হয়ে থাকে। আমরা এর আগে দেখেছিলাম শুধু একটা বৈশিষ্ট্য ছিল, সেটা শুধু দৈর্ঘ্য নিয়ে, যার কারণে আগেটা ছিল মনোহাইব্রিড ক্রস। এখানে দেখছি দুইটা ভিন্ন বৈশিষ্ট্য নেওয়ার কারণে এটাকে বলতেছি ডাইহাইব্রিড ক্রস। একটা শুদ্ধ লক্ষণযুক্ত হলুদ বর্ণ এবং গোলাকার বীজ উৎপাদনকারী উদ্ভিদ এবং একটা শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ বর্ণ এবং কুঞ্চিত বীজ উৎপাদনকারী উদ্ভিদ তিনি নিয়েছিলেন এই সেকেন্ড ল প্রমাণের জন্য। এখানে আমাদের জিনোটাইপটা দিয়ে দিয়েছি, এগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা জানবো। মানে সংকরায়ন এদের মধ্যে ক্রস ঘটানোর পর দেখা গেল F1 প্রজন্মের সবকটা উদ্ভিদই হলুদ বর্ণের এবং গোলাকার বীজ উৎপন্ন করে। উৎপন্ন করে। F1 প্রজন্মের উদ্ভিদগুলো নিজেদের মধ্যে যখন সংকরায়ন ঘটান, অর্থাৎ F2 প্রজন্মের মধ্যে দেখা গেল এই 16টা বংশধর টোটাল আমরা জানি, যখন তারা জন্মকোষ তৈরি করে তখন তারা পরস্পর সেপারেট হয়ে যায়, অর্থাৎ Y এসে এই গাছের 4টার সাথে জোড় বাঁধবে, আবার এই Y এসে এই গাছের 4টার সাথে জোড় বাঁধবে, এই R এসে এই গাছের 4টার সাথে জোড় বাঁধবে এবং এই R এসেও এই 4টার সাথে জোড় বাঁধবে, অর্থাৎ টোটাল 16টা বংশধর আমরা পাচ্ছি। এখানের মধ্যে এই বংশধরের মধ্যে 7টা হচ্ছে হলুদ গোল, 3টা আসবে হলুদ কুঞ্চিত, 3টি আসবে সবুজ গোল ও একটি সবুজ কুঞ্চিত বীজ উৎপাদনকারী উদ্ভিদ পাবো। অর্থাৎ সেকেন্ড লতে আমরা গাছের অনুপাতটা হবে 9:3:3:1, অর্থাৎ আচ্ছা এখন আমরা নেক্সট স্লাইডে যাই। জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ মেন্ডেলের গবেষণার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে তোমার হচ্ছে জীবে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি জিনিস এটাকে খুঁজে বের করা। এই কারণে তিনি ফুলের রং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় মেন্ডেল লক্ষ্য করেন যে মটরশুঁটি ফুলের রং, এই মটরশুঁটি গাছ তিনি নিয়েই পরীক্ষা করেছিলেন এবং গাছটা ফুলের রং হয় সাদা অথবা বেগুনি, এই দুইটা রঙের মাঝামাঝি কোনো কিছু হয় না। এবং এই যে সাদা এবং রং স্পেসিফিক দুইটা রং, এই দুইটা রং হওয়ার জন্য একটা নির্দিষ্ট জিন মানে দায়ী। আবার দেখি প্রত্যেকটা স্বতন্ত্র উদ্ভিদের প্রত্যেকটি জিনের দুটি করে প্রতিরূপ আছে এবং যার একটা আসে আমাদের পিতার কাছ থেকে এবং একটা আছে মাতার কাছ থেকে। এই জিনের যে প্রতিরূপ, এই প্রতিরূপ দুটাকেই বলতেছি আমরা অ্যালিল বলা হয়। আচ্ছা অ্যালিল কাকে বলে দেখো, এখানে বড় হাতের যে দুইটা এটা হচ্ছে অ্যালিল একই ধর্মী, এবং অ্যালিল দুটি হতে পারে একই ধর্মী অথবা একে অপর বিপরীত ধর্মী হতে পারে। এখন দেখি ডিপ্লয়েড জীবে অ্যালিল দুটি একই রকম হয় তখন তাদেরকে নাম একটা দিয়েছি আমরা হোমোজাইগাস, অর্থাৎ অ্যালিল দুটি যখন দেখতে সেম হবে তখন সেটা হবে হোমোজাইগাস। আবার অ্যালিল দুটি যদি ভিন্ন হয় তখন সেটা হবে হেটারোজাইগাস। আচ্ছা এখন দেখি আমরা জিনোটাইপ কি জিনিস। একটা নির্দিষ্ট জীবের অ্যালিলগুলোকে, অর্থাৎ এই অ্যালিলগুলোকেই তার জিনোটাইপ বলা হচ্ছে। তো দেখি একটা লম্বা গাছের জিনোটাইপ হতে পারে যেমন টি, আবার বড় হাতের টি ছোট হাতের টি, আর খাটো গাছের জিনোটাইপ হবে ছোট হাতের দুইটা টি। এবং দেখি আমরা ফিনোটাইপটি কি জিনিস। ফিনোটাইপটি কি, কোনো নির্দিষ্ট জীবের দৃশ্যমান বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকেই বলতেছি ফিনোটাইপ। যেমন বিশুদ্ধ লক্ষণযুক্ত লম্বা ও খাটো মটর গাছের মধ্যে পরাগ সংযোগ ঘটানো হয়, F1 প্রজন্মের যে উদ্ভিদগুলো আসবে সবগুলোই হবে লম্বা প্রকৃতির। যদিও এর দুই ধরনের ফ্যাক্টরি থাকে, অর্থাৎ তাদের মধ্যে খাটো উদ্ভিদের জিনটাও লুকায়িত থাকে, তাই এখানে ফিনোটাইপটা হবে লম্বা। হেটারোজাইগাস জীবের ভিন্ন অ্যালাইল দুটির যে অ্যালাইলটি বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অর্থাৎ ফিনোটাইপ যেটা প্রাধান্য বিস্তার করে, সেটি প্রকট জিন। মেন্ডেলের লম্বা ও খাটো উদ্ভিদের পরীক্ষায় F1 প্রজন্মের সবকটি উদ্ভিদ কিন্তু লম্বা হয়েছিল। এখানে লম্বা যে লক্ষণটা হয় সেটাকে আমরা বলছি প্রকট। এবার দেখি আমরা প্রচ্ছন্ন জিনটা কি জিনিস। প্রচ্ছন্ন জিনটা হচ্ছে যে জিনটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপে প্রকাশিত হয় না, সেটাই হচ্ছে প্রচ্ছন্ন জিন। আমরা দেখেছি মেন্ডেলের প্রথম সূত্রে F1 প্রজন্মে শুধু লম্বা গাছগুলোই হয়েছিল, কিন্তু তাদের মধ্যে যদিও ছোট উদ্ভিদের মানে ছোট জাতের যে বৈশিষ্ট্যটা ছিল সেটা লুকায়িত ছিল, সেটা প্রকাশ পায়নি। এই যে যে লক্ষণটা প্রকাশ পায়নি সেটাকেই বলতেছি আমরা
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ লম্বা খাটো বৈশিষ্ট্যের জন্য যদিও জিন আছে, কিন্তু সেই জিনটা শুধু আমাদের প্রথম প্রজন্মের লম্বা জিনটাই প্রকাশিত পায়, যার কারণে এটাকে এবং যেটা অপ্রকাশিত থাকতেছে অর্থাৎ ছোটটি, এটাকে আমরা বলছি প্রচ্ছন্ন জিন। আচ্ছা, আমরা দেখি নেক্সটে। আচ্ছা, মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র। আচ্ছা, ল অফ সেগ্রিগেশনে কি বলেছে দেখো, সংকর জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো, অর্থাৎ এটা সংকর জীবে দেখো এখানে বিপরীত লক্ষণ, অর্থাৎ এখানে এই যে এটা একটা লক্ষণ এবং এটা একটা লক্ষণ, অর্থাৎ একটা লম্বা লক্ষণ, একটা কি বলে এটাকে খাটো লক্ষণ। দুইটা লক্ষণের জন্য যে ফ্যাক্টরগুলো আছে সেটা মিশ্রিত বা পরিবর্তিত না হয়, অর্থাৎ একটি অপরটির সাথে এভাবে মিশ্রিত বা পরিবর্তিত হয়নি, অর্থাৎ একটা অপরটির সঙ্গে এটা সম্পর্কে আমরা এইচএসসি তে গিয়ে জানতে পারবো। জেনে রাখো যে তারা যদি মিশ্রিত হয় একটা অপরটি জিনের সাথে এভাবে, তখন অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু এখানে দেখো সংকর জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে, অর্থাৎ একে অপরের সাথে মিশে না যেয়ে পাশাপাশি অবস্থান করছে। দেখো এটাও সেপারেট আছে, এটাও সেপারেট আছে। এবং যখন তারা দেখো জন্মকোষ তৈরি করতেছে, এখানে দেখো এটা থেকে এটা যখন সেপারেটলি নাও, এখানে যখন জন্মকোষ তৈরি করতেছে তখন তারা দেখো পরস্পর থেকে এই অ্যালিল দুটি পৃথক হয়ে যাচ্ছে। দেখো এটার ক্ষেত্রেও সেম, এরাও পৃথক হয়ে যাচ্ছে, এটাও পৃথক হয়ে যাচ্ছে। ক্লিয়ার মেন্ডেলের বংশগতির প্রথম সূত্র। চলো এবার আমরা এই পরীক্ষাটা, মেন্ডেল যে বংশগত প্রথম সূত্রটা পরীক্ষা করেছিলেন সেটা একটা চিত্রের মাধ্যমে বুঝি। আচ্ছা, শুরুতে আমরা এটা জেনে নেই যে প্রথম সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা। এই সূত্র দিয়ে মেন্ডেল লম্বা ও খাটো উদ্ভিদের তোমার সংকরণ ঘটায়। এই সংকরণ ঘটানোর সময় যখন F2 বংশধরে মানে যে 3:1 অনুপাত দিয়েছিলেন, তিনি এইটা পরীক্ষার মাধ্যমে সেইটাকে ব্যাখ্যা করেছিলেন। আচ্ছা, আমরা এটার ক্ষেত্রে ধরে নিই, প্রমাণের জন্য ধরে নিই যে লম্বা মটরশুঁটির জন্য দায়ী জিনটা হচ্ছে বড় হাতের টি এবং খাটো মটরশুঁটির জন্য দায়ী জিনটা হচ্ছে ছোট হাতের টি। কাজেই বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছে অ্যালিল দুটি হবে, অর্থাৎ লম্বা যে গাছটা হবে সেটার জন্য অ্যালিল হবে আমাদের দুইটাই বড় টি, এবং বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছের জন্য অ্যালিল দুইটা হবে ছোট টি। এখন থেকে F1 এবং F2, এটা দ্বারা F1 দ্বারা আমাদের বোঝায় প্রথম প্রজন্ম, F2 কে দ্বারা বোঝায় দ্বিতীয় প্রজন্ম। এখন দেখো F1 প্রজন্মের গাছগুলোর নিজেদের ভিতরে যখন পরাগণ করা হলে F2 প্রজন্মের সম্ভাব্য জিনোটাইপগুলো, অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম যেটা আসবে সেটাতে দেখো এখানে বলে দিয়েছে এই টাইপগুলো আসবে, এই চারটা টাইপ আমরা পেয়ে যাব। এখানে বড় হাতে টিটা হচ্ছে প্রকট অ্যালিল, যার কারণে এই তিনটা গাছ হবে লম্বা, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য যে জিনের মধ্যে থাকবে সেগুলো হবে লম্বা গাছ। যেখানে যে দুইটা ছোট পাবো সেটা হবে খাটো গাছ, এবং লম্বা এবং খাটো গাছের যে অনুপাতটা পাবো শেষে সেটা হবে 3:1, অর্থাৎ তিনটা লম্বা এবং একটি খাটো। সরি, এখন আমরা মেন্ডেলের এই প্রথম সূত্রটা একটা চিত্রের মাধ্যমে দেখি। মেন্ডেল বলেছিল প্রথমে তিনি দুইটা উদ্ভিদ সিলেকশন করেছিলেন, একটা লম্বা উদ্ভিদ এবং একটা খাটো উদ্ভিদ, এবং তাদের অ্যালিলগুলো হচ্ছে লম্বা উদ্ভিদের জন্য দুইটাই বড়টি, খাটো উদ্ভিদের জন্য দুইটা ছোটটি। যখন এই শুরুতে যখন এই দুইটা গাছের মধ্যে লম্বা, অর্থাৎ লম্বা এবং খাটো গাছের মধ্যে যখন তিনি সংকরায়ন ঘটান, তখন যে প্রজন্মটা আসে সেই প্রজন্মের দুইটা উদ্ভিদই আমাদের কিন্তু লম্বা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে খাটো উদ্ভিদের জিনটা লুকায়িত ছিল। দেখো এখানে কিন্তু দুইটা উদ্ভিদ লম্বা এসেছে। এবং দেখো তারপরে যখন এই যে প্যারেন্টসটা পাইলাম F1, এদের মাধ্যমে সংকরণ ঘটাবো, যখন এদের এই দুইটা গাছের মধ্যে নিয়ে যখন সংকরণ ঘটাবো তখন কি হবে, F2 প্রজন্মতে যে গাছগুলো আসবে তার মধ্যে তিনটা গাছই আসবে লম্বা প্রকৃতির এবং একটা গাছ হবে আমাদের খাটো প্রকৃতির। এই জিনিসটাকে তোমাদের বইয়ের চিত্রটা এবার বৈচিত্র্যের মাধ্যমে একটু ব্যাখ্যা করি। দেখো এখানে শুরুতে ধরে নিয়েছিল P1, প্রথম প্রজন্মের এই পিতামাতার ফিনোটাইপ ছিল বিশুদ্ধ লম্বা, তো বাহ্যিক লক্ষণ এটা দেখো বিশুদ্ধ খাটো, এবং এদের জিনোটাইপটা কি ছিল বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে দুইটা বড় হাতের টি এবং এটার ক্ষেত্রে দুইটা ছোট হাতের টি। আমরা জানি যখন তারা গ্যামেট তৈরি করে তখন অ্যালিল দ্বয় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাহলে এখান থেকে একটা গ্যামেট নিলাম, এখান থেকে একটা নিয়ে
তারা জাইগোট গঠন করে। আচ্ছা, এখানে দেখো যে এই জাইগোটটা গঠন করলো, অর্থাৎ এখানে F1 বংশধরে সকল উদ্ভিদই কি হবে, লম্বা প্রকৃতির, অর্থাৎ এই প্রকট বৈশিষ্ট্য যেটার মধ্যে থাকবে সেটাই হবে লম্বা প্রকৃতির, এবং তারা হবে হেটারোজাইগাস, অর্থাৎ এই দুইটা সমান হবে না। যদি আমাদের দুইটাই বড়টি থাকতো তাহলে বলতাম এটাকে হোমোজাইগাস, যেহেতু দুইটা সমান নেই কারণ এটাকে বলছি আমরা হেটারোজাইগাস। এখন দেখি আমরা এই যে F1 যে বংশধরটা পাইলাম, এই বংশধরের দুইটা গাছের মধ্যে এবার ক্রস ঘটাবো। দেখো শঙ্কর লম্বা এবং শঙ্কর লম্বা, অর্থাৎ দুইটাই লম্বা গাছের মধ্যে আমরা এবার ক্রস ঘটিয়ে দেখব যে ফলাফলটা কি আসে। দেখো আমরা জানি যে যখন তারা গ্যামেট গঠন করে তখন, অর্থাৎ জননকোষ যখন গঠন করে তখন তারা পরস্পর থেকে জিনগুলো পৃথক হয়ে যায়। এখান থেকে জিন পৃথক হয়ে গিয়েছে, এটা থেকে পৃথক হয়ে গিয়েছে, এবং এটার একটা জিন এটার দুইটার সাথে একবার জোড়া বাঁধবে, এবং এই সেম ভাবে এটাও এটার দুইটার সাথে জোড়া বাঁধবে। জোড়া বাঁধার পর দেখো তাদের গ্যামেট তো এটা, আমাদের শেষ পর্যন্ত রেজাল্ট কি আসলো দেখো, একটা দুইটা তিনটা লম্বা উদ্ভিদ পেয়েছি এবং একটা খাটো উদ্ভিদ পেয়েছি। আশা করছি তোমরা মেন্ডেলের প্রথম সূত্রটা ক্লিয়ার। আমরা এবার দেখি F2 প্রজন্মের বংশধরগুলো একটু জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা দেখে নেই। F2 প্রজন্মের সদস্যদের জিনোটাইপ বিশ্লেষণ করলে দেখা যাবে তিনটা প্রকট লক্ষণধারী লম্বা গাছের মধ্যে একটি হোমোজাইগাস, আমরা একটু দেখলাম কিন্তু হোমোজাইগাস, বাকি দুইটা হেটারোজাইগাস, অর্থাৎ এই দুইটা হেটারোজাইগাস। যে খাটো লক্ষণটি F1 প্রজন্মে অপ্রকাশিত ছিল, অর্থাৎ F1 প্রজন্মে আমরা দেখেছি বড় হাতের টি ছোট হাতের টি লম্বা হইলেও তাদের মধ্যে খাটো উদ্ভিদের জিনটা কিন্তু লুকায়িত ছিল, তা দেখো F2 প্রজন্মে আবার ফিরে এসেছে। আবার দেখো যে হোমোজাইগাসটি অর্থাৎ যেটি F1 প্রজন্মে অনুপস্থিত ছিল, অর্থাৎ F1 প্রজন্মে যেটা অনুপস্থিত ছিল সেটাও দেখো এখানে ফিরে এসেছে, F2 প্রজন্মে ফিরে এসেছে, এবং এদের অনুপাতটা কত, 3:1। এ থেকে আমাদের কি প্রমাণ হয়, প্রথম প্রজন্মে এই জিনগুলো একসাথে থাকলেও পরস্পর সক্রিয়তা বিনষ্ট হয়নি, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় তারা পৃথক হয়ে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা আমরা এখন নেক্সট স্লাইডে যাই। এখন দেখি মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। এটা এর ইংরেজি নামটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখানে প্রথমে কি বলছে দেখো, দুই বা ততোধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে, অর্থাৎ দুই বা ততোধিক বিপরীত লক্ষণ বলতে আমরা কি বুঝি, আমরা একটু আগে জেনে এসেছি। দ্বিতীয় পরীক্ষাটা করার জন্য তিনি কি নিয়েছিলেন, গোল ও হলুদ বর্ণের বীজ, কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ, অর্থাৎ দুইটা ভিন্ন লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে। তো এখানে দেখো এই প্রথমটা নিয়েছিল, এখানে গোল ও হলুদ বর্ণের বীজ, অর্থাৎ গোল এবং হলুদ বর্ণের বীজের জিন আছে, এবং এটাতে কি আছে, কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ, এবং এই দুটার মাঝে যখন তিনি সংকরণ ঘটান, যখন F1 প্রজন্মে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই বা লক্ষণগুলোই প্রকাশিত হবে, এদের মাঝে যখন সংকরণ ঘটলো তখন দেখো F1 প্রজন্মতে যারা আসলো তারা কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, অর্থাৎ এখানে দেখো বড় আর, এই তাহলে তারা বড় আর এবং বড় ওয়াই দুইটাই আছে, অর্থাৎ তাদের প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে F1 প্রজন্মে। কিন্তু জননকোষ সৃষ্টির সময় দেখো লক্ষণগুলো জোর ভেঙে পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। দেখো তারা যখন জননকোষ তৈরি করে তখন এখানে দেখো আমাদের জোরগুলো বাঁধা আছে না, একটা গোল এবং হলুদ বর্ণের বীজের জন্য, এই দেখো গোল এবং হলুদ বর্ণের বীজ, এটা গোলের জন্য ধরে নাও আর এটা হলুদ বর্ণের জন্য ধরে নাও, সেম ভাবে এটার জন্য সেম, তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, এবং তারা যখন জননকোষে প্রবেশ করে তখন তারা আরো সেপারেট হয়ে পরবর্তীতে আগের যে আমরা 1 নম্বর সূত্র দেখে এসেছি সেম ভাবে তারা আবার নতুন ভাবে গাছ জননকোষ তৈরি করে। ক্লিয়ার আশা করছি, যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা মেইলে জানাই দিবে। এখন দেখি আমরা এটার জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য জেনে নিই। দেখো মেন্ডেলের সেকেন্ড লতে জিনতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি দেয়া আছে। এই সূত্র প্রমাণের জন্য মেন্ডেল দুই জোড়া বিপরীতধর্মী লক্ষণ সম্পন্ন উদ্ভিদের পরাগসংযোগ ঘটান, আমরা একটু আগে দেখে এসেছি, সেটা হচ্ছে হোমোজাইগাস। এই এমন দুটি শুদ্ধ লক্ষণযুক্ত হোমোজাইগাস অর্থাৎ দুটা সমান মটরশুঁটি গাছ নেওয়া হলো, যার একটি গোল ও হলুদ বর্ণের বীজ এবং অন্যটি কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ উৎপাদন সক্ষম। অর্থাৎ তিনি যে দ্বিতীয় পরীক্ষাটি করেছিলেন সেটার জন্য তিনি কি নিয়েছিলেন,
হোমোজাইগাস গোল ও হলুদ বর্ণের বীজ এবং হোমোজাইগাস কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ নিয়েছিলেন। দেখি আমরা এখন ধরে নেই যে হলুদ লক্ষণের জন্য জিনের প্রতীকটা Y এবং সবুজ লক্ষণের জন্য জিনের প্রতীকটা হচ্ছে R, এবং দেখো বীজের গোল লক্ষণের জন্য প্রতীকটা হচ্ছে বড় হাতের R, কুঞ্চিত লক্ষণের জন্য জিনের প্রতীকটা হচ্ছে ছোট হাতের R। এখন প্রথম প্রজন্ম আমরা জেনে এসেছি এটাকে বিজ্ঞানী চিহ্নিত করেছে F1 দ্বারা এবং দ্বিতীয় প্রজন্মকে F2 দ্বারা। এখন মেন্ডেলের মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন দায়ী থাকে, এই যে এই দুটাকে আমরা অ্যালিল বলি। অতএব প্রতিটি জিনের জন্য দুটি করে অ্যালিল হিসেবে হলুদ বর্ণের জন্য, তাহলে আমরা হলুদ বর্ণের প্রতীক ধরে নিয়েছিলাম Y, তাহলে অ্যালিল হলে এখানে দুইটা জিন, এবং গোল বর্ণের জন্য সেম ভাবে দুইটা জিন, এবং এদের জিনোটাইপটা কি দাঁড়াবে, এই যেটা টোটাল চারটা অর্থাৎ দুই জোড়া দাঁড়াবে। এটা হলুদ উদ্ভিদের দুইটা এবং হলুদ বর্ণের জন্য দুইটা এবং গোল বৈশিষ্ট্যের জন্য দুইটা। সেম ভাবেও এই যে সবুজ এবং কুঞ্চিত বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জন্য জিনোটাইপ হবে এইটা। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। এখন দেখি তোমাদের বইয়ের চিত্রটাকে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আরো ব্যাখ্যা করে দিয়েছি। আচ্ছা, এখন দেখি গোল এবং হলুদ বর্ণের জিনোটাইপটা হচ্ছে এটা, একটু আগে দেখলাম। সেম কুঞ্চিত এবং সবুজ বর্ণের জিনোটাইপ এটা। এদের যখন গ্যামেট তৈরি হবে আমরা কি দেখেছিলাম, পরস্পর জোড়গুলো সেপারেট হয়ে যায়। তাহলে দেখো গ্যামেট তৈরির সময় জোড়গুলো সেপারেট হয়ে গিয়েছে। তারপরে কি বলছে, তারপরে যখন এরা প্রত্যেকেই তাহলে হচ্ছে যখন তারা আবার নতুন কোনো মানে প্রজন্ম তৈরি করবে তখন তারা কি হবে, দেখো F1 প্রজন্মের ফিনোটাইপ কি হবে, আমরা বলেছি যে এই এখানে একটা সিঙ্গেল গ্যামেটের সাথে অপর গাছের সিঙ্গেল গ্যামেটের মিল হয়ে তারা, অর্থাৎ চারটা করে, মানে এইটা একটা এই চারটার সাথে মিল হয়ে নতুন করে গাছটা এক নতুন প্রজাতি তৈরি হবে। সেমভাবে দেখি এখানে Y, এই Yটা যে প্রথমে কার সাথে জোড় বাঁধছে, দেখো এই ছোট হাতের Y, এবং এই Y আবার জোড় বাঁধছে কার, বড় হাতের এখানে দেখো এই Yটা গিয়ে কার সাথে জোড় বাঁধছে, এইটা এই জোড়ার সাথে, মানে একবার হচ্ছে Y আসবে এবং একবার আসবে R, অর্থাৎ এই জোড়টা যে এই জোড়ার সাথে জোড় বাঁধবে। আবার সেম ভাবে দেখো যখন আমরা R এর জন্য নিব তখন দেখো এই Rটা গিয়ে আবার একবার বাঁধবে এইটার সাথে, এবং আরেকবার কার সাথে জোড় বাঁধবে, দেখো আবার এইটা এই সেম এইটার জন্য দুইটার সাথে জোড় বাঁধবে, সেম ভাবে এইটার জন্য আবার এই দুটার সাথে আবার সেপারেটলি জোড় বেঁধে তারা একটা নতুন প্রজন্ম আনবে। এবং এই প্রজন্মে দেখো সবগুলো সংকর গোল হলুদ বীজ হবে। এখন দেখি যখন আমরা এই যে নতুন প্রজন্ম একটা পাইলাম F1 বংশধর, এই বংশধরে যদি আবার সবগুলো গাছের মধ্যে, অর্থাৎ দুইটা গাছের মধ্যে আবার আমরা সংকরণ ঘটে, তখন আমাদের দেখো গ্যামেট গুলো এরকম পাবো আমরা। এবং এদেরকে যদি আমরা চেকার বোর্ডে নিয়ে নেই, অর্থাৎ পুংলিঙ্গের জন্য আমাদের এখানে এই যে গ্যামেট গুলো আছে এগুলো বসাই দিলাম, এবং স্ত্রীলিঙ্গের জন্য আমরা এই গ্যামেটগুলোকে বসাই দিয়ে আমরা জানি যে এটার এই জোড়ার সাথে এই জোড়া একবার গুণ করে এখানে লিখতে হয়, সেমভাবে এটার সাথে আবার এটাকে গুণ করে এখানে লিখতে হয়, সেমভাবে এটার সাথে আবার এটাকে গুণ করে লিখতে হয়, এবং এটার সাথে এটাকে গুণ করে এই জায়গায় বসাইতে হয়। সেভাবে প্রত্যেকটা এই চারটার সাথে এই চারটার গুণফলটা আমরা এই জায়গায় আবার লিখে ফেলি। এবং এখান থেকে কি বৈশিষ্ট্য আছে, এখান থেকে বৈশিষ্ট্য আসে, এখান থেকে টোটাল আমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টা পাই আমরা গোল হলুদ বর্ণযুক্ত গাছ, এবং দেখো 3টা পাই কুঞ্চিত হলুদ বর্ণযুক্ত গাছ, এবং 3টা পাই সবুজ গোলাকার বর্ণযুক্ত গাছ, এবং একটা কি পাই আমাদের কুঞ্চিত সবুজ বর্ণযুক্ত গাছ। অর্থাৎ এটা মেন্ডেল 9:3:3:1 অনুপাতকে মিলাইয়া দেয়, এবং এটা থেকে প্রমাণিত হয় যে মেন্ডেলের এই অনুপাতটি সঠিক। তোমাদের বই এটা ছিল মূলত এইটুকু, আমি এটাকে জাস্ট ভেঙে ব্যাখ্যা করে দিয়েছি যে Y আর এটা কিভাবে পেয়েছে। তোমরা এটা দেখে দেখে প্র্যাকটিস করবে, আশা করতেছি আর সমস্যা হবে না। এবার দেখি জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এখন আমরা দ্বিতীয় সংকরণের সময় F1 বংশধরের যে আমরা জিনটা পেয়েছিলাম সেই জিনোটাইপের পুংস্থিত জন্মকোষে পরাগায়নের সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা জোড় সেম ভাবে প্রত্যেকটা জোড়ের সাথে মিলে টোটাল 16টি জিনোটাইপ তৈরি করতে পারে, যা আমরা চিত্র থেকে দেখে এসেছি। এবং এখানে দেখো 4 ধরনের বৈশিষ্ট্য ও ফিনোটাইপ পাই।
এখানে গোল হলুদ বৈশিষ্ট্য আছে, কুঞ্চিত হলুদ, গোল সবুজ এবং কুঞ্চিত সবুজ। চেকার বোর্ডে আমরা এই 4 ধরনের বৈশিষ্ট্য বা ফিনোটাইপগুলো পাই। আবার দেখো 16 ধরনের জিনোটাইপের ভিতর ফিনোটাইপ গোল হলুদ 7 বার, কুঞ্চিত হলুদ 3 বার, গোল সবুজ 3 বার এবং কুঞ্চিত সবুজ 1 বার পাওয়া যায়। এখানে আমরা ছোট একটা মিস্টেক হয়েছে, গোল হলুদ এটা হবে 9 বার, লিখে নেই আমরা, গোল হলুদটা 9 বার, তো 9331। আচ্ছা, তাহলে এবং অনুপাতটাও এটা মিলে গিয়েছে। এখন আমরা চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটা হচ্ছে জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার সম্পর্ক। এখানে উইলিয়াম বেটসন, তিনি একজন বিজ্ঞানী, তিনি 1906 সালে জেনেটিক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এই জেনেটিক শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ, যার এই জেনো থেকে উদ্ভূত, যার ইংরেজি অর্থটা হচ্ছে টু গিভ বার্থ। যে কোনো জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একটা উপাদান দিয়ে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্য একটি উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই উপাদান জীবদের জোড়ায় জোড়ায় অবস্থান করে। কিভাবে অবস্থান করে? যে এই উপাদানটা জোড়ায় জোড়ায় অবস্থান করে। হ্যাপ্লয়েড গ্যামেট গঠনকালে উপাদান সংখ্যা অর্ধেক হয়ে যায়। আচ্ছা, আমরা দেখি নেক্সট কি, প্রত্যেকটা ক্রোমোজোমের আকৃতি ও দৈর্ঘ্য আলাদা আলাদা এবং দেহকোষে ক্রোমোজোম কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং ক্রোমোজোমের আকৃতি এবং দৈর্ঘ্য প্রত্যেকটারই আলাদা আলাদা হয় এবং এই ক্রোমোজোমের একটা আসে, জোড়ার একটা আসে আমাদের পিতার কাছ থেকে এবং আরেকটা আসে মাতার কাছ থেকে। মানুষের বেলায় দেহকোষে টোটাল 46টি ক্রোমোজোম থাকে। এই 46টি ক্রোমোজোমের 23টা আছে আমাদের পিতার কাছ থেকে এবং বাকি 23টা পাওয়া যায় আমাদের মাতার কাছ থেকে। শুধু যখন শুক্রাণু ডিম্বাণুর মধ্যে 46টা বা 23 জোড়া পরিবর্তে 23টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ দুইটা মিলে আমাদের 46টা হয়। এই দুই কোষের মিলনের ফলে 46টি ক্রোমোজোম নিয়ে আমাদের জাইগোট তৈরি হয়, অর্থাৎ দুইটা হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়ে আমাদের জাইগোট সৃষ্টি করে। আচ্ছা, দেখি বিজ্ঞানী শাটন ও বোভেরি পৃথকভাবে ক্রোমোজোম ও মেন্ডেল উপাদানের মধ্যে মিলে কথাটা 1902 সালে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছিলেন। এবার দেখি নেক্সটটা হচ্ছে মেন্ডেলের উপাদান বা জিনের অবস্থান ক্রোমোজোমে। মেন্ডেল প্রথমে এটা সম্পর্কে জানতো না, ক্রোমোজোম সম্পর্কে জানতো না, তখন তার হচ্ছে জিনের, তার উপাদান বা জিনটা, এই জিনের অবস্থানটা কোথায়? ক্রোমোজোমে। বংশানুক্রমিক গতি প্রকৃতির বিষয়ে ক্রোমোজোম আর উপাদানের মধ্যে সাদৃশ্য রয়েছে। জিন ও ক্রোমোজোম অনেক দিক দিয়ে একই রকম আচরণ করে এবং বংশগতি নির্ধারণের সময় জিন ও ক্রোমোজোম অভিন্ন আচরণ প্রদর্শন করে। এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলতেছি টোটাল ক্রোমোজোম তত্ত্ব। আশা করছি তোমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপরও যাদের বুঝতে অসুবিধা হবে তারা কোন পার্টটি বোঝনি আমাকে জানিয়ে দিলে আমি চেষ্টা করব তোমাদেরকে রেসপন্স করার। তাহলে আমরা এখান থেকে কিছু কোশ্চেন জেনে নেই। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটরশুঁটি গাছকে নমুনা হিসেবে মনোনীত করার পিছনে কি কি কারণ ছিল তোমরা লিখে ফেলবে। মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্রে লম্বা ও খাটো বৃক্ষের অনুপাত কত, তোমরা সে ভেবে লিখে ফেলো। মেন্ডেল বিভিন্ন উৎস থেকে টোটাল কত ধরনের মটরশুঁটি উদ্ভিদের বীজ সংগ্রহ করেন এবং বীজের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিশুদ্ধ পরীক্ষা করেন। তোমরা এগুলো অ্যান্সার করে দিয়ে ফেলবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।